অন্ধকারের ফিসফিসানিতে জড়িয়ে থাকা এক প্রাচীন জমিদার বাড়ি, চন্দ্রকেতুপুরের রহস্যময় গ্রাম, যেখানে শতাব্দীর অভিশাপ আর অলৌকিকতার ছায়া আজও জীবন্ত। জমিদার বাড়ির দেওয়ালে শোনা যায় যক্ষিণী চন্দ্রমুখীর মৃত্যুর গুঞ্জন, যে প্রতি 5 বছরে জেগে ওঠে নবরক্তের তৃষ্ণা মেটাতে। নিবারণ চট্টোপাধ্যায় বাড়ির রক্ষক সতর্ক করে দেয়, দশমীর আগে এখান থেকে বেরোতে পারবেন না। যক্ষিণীর ডাকে সাড়া দিলেই মৃত্যু নিশ্চিত। কিন্তু কে এই যক্ষিণী? কেনই বা সে চায় এই বংশের শেষ উত্তরাধিকারের রক্ত? আর কিভাবে জড়িয়ে আছে আলোকের কাঁধে অর্ধচন্দ্রের রহস্যময় চিহ্ন? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চন্দ্রকেতুপুরের মাটির নিচে, যেখানে অতীতের গর্ভে জন্ম নিয়েছিল এক অভিশপ্ত শক্তি। আসুন আর দেরি না করে ডুব দিই অন্ধকারের সেই গহ্বরে, যেখানে নূপুরের শব্দ আর মৃত্যুর ছায়া অপেক্ষা করছে। শুরু হোক বাংলা অডিও স্টোরির অন্যতম সেরা এই গল্প। বাংলা অডিও স্টোরি জগতের সুনামধন্য লেখিকা অনন্যা পালের কলমে রচিত যক্ষিণী। গল্পের সূত্রধর হিসেবে রয়েছি আমি, মধুরা। গল্পের নাট্যরূপ প্রদান করেছে অনন্যা পাল। সমগ্র পরিচালনায় ও প্রচ্ছদ নির্মাণে রয়েছেন বাপন দাস। এই গল্পটির কথকের ভূমিকায় রয়েছে প্রদ্যুৎ নাথ, এবং গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন রাজ, সৌমিক, অভিজিৎ, রূপঙ্কর, পম্পা, তনুশ্রী, প্রত্যুষা, দিব্যেন্দু গোস্বামী। শুরু হচ্ছে যক্ষিণী। না, এবারে হাতে গোনা কদিনে ছুটিতে আর বাড়ি গিয়ে কাজ নেই, বুঝলি? তার চেয়ে চল কোনো জায়গা থেকে কদিনের জন্য আউটিং সেরে আসি। কলেজের ক্যান্টিনে বসে গল্প করছে ঝাড়গ্রাম মেডিকেলের সেকেন্ড ইয়ারের ইন্টার্ন স্টুডেন্ট মেঘা। ওর সাথে রয়েছে দীপ, সুজয়, আলোক আর তিতলি। এরা সকলেই এই ঝাড়গ্রাম মেডিকেল থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করেছে। কাজের ফাঁকে এই টিফিন টাইমটা ওরা সকলে জড়ো হয় কলেজের পিছনের এই ছোট্ট ক্যান্টিনটাতে। সেই হাই স্কুল থেকেই ওরা 5 জন একসাথে রয়েছে, গলায় গলায় বন্ধুত্ব সকলের সাথে সকলের। অবশ্য এর মধ্যে মেঘা আর তিতলি রয়েছে চেস্ট ডিপার্টমেন্টে, দি পিএনটি ডিপার্টমেন্ট। সুজয় ও আলোক এরা একসাথে অঙ্কোলজি ডিপার্টমেন্টে। কাজের মারাত্মক চাপের মধ্যে পুজোর জন্য হাতে গোনা এই 7টা দিন ওরা ছুটি পেয়েছে, আর সেটাকেই কিভাবে কাজে লাগানো যায় সেটাই ভাবছে ওরা সকলে মিলে। এই 4 দিনের ছুটিতে আর কোথায় ঘুরতে যাব বলতো? দূর দূর। এই আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। বলে ফেলুন। এই আমরা যদি দীঘা থেকে ঘুরে আসি কেমন হয়? ধুস, অলরেডি 12 বার ঘুরে ফেলেছি ভাই, আর যেতে চাই না। এই দীপুদার বাইরে কিছু ভাবতো ব্যাং। তাহলে এই 4 দিনের ছুটিতে কোথায় যাবি? সিমলা? হ্যাঁ, এই আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। আমরা সকলে মিলে এবার চন্দ্রকেতুপুর ঘুরতে যাব, ঝাড়গ্রামের কাছেই। চন্দ্রকেতুপুরে? তাও কিনা এই পুজোতে? হ্যাঁ, এই বছরে পুজো আমরা গ্রামেই কাটাবো, তাও আবার তোর আদি বাড়িতে। আর তুই বলতিস না তোদের বাড়ি এই ঝাড়গ্রামের কাছে ওই চন্দ্রকেতুপুরে? সেখানে এককালে তোদের বিশাল জমিদারি ছিল, সেই বাড়িটা তো শুনেছি এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, এই প্ল্যানটা না মন্দ নয়। বেশ একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার করা যাবে। কিন্তু আমরা শহরের মানুষরা তো সেভাবে গ্রামের পুজো দেখিনি, এই সুযোগে গ্রামের পুজোটাও দেখে নেব। সেসব ঠিক আছে, বাট ওখানে তো সেরকম লোকবসতি এখন আর নেই, বাড়ির অবস্থা আগের মতো আর নেই। আমি সেই নিজে কোন ছোটবেলায় গেছিলাম,
শুনেছি এখন নিবারণ ভট্টাচার্য, যিনি আমাদের পরিবারের আদি পুরোহিত, উনি এখন ওখানে থাকেন আর বাড়িটার দেখাশোনা করে। ভালো তো রে, 4-5টা দিন দেদার ফুর্তি করে কাটানো যাবে, কেউ শালা কিছু বলতে আসবে না। বেশ, ঠিক আছে, তোরা এত করে যখন বলছিস আমি ব্যবস্থা করছি। তবে তাহলে নেক্সট উইকে আমরা যাচ্ছি আমার গ্রামের আদি বাড়ি চন্দ্রকেতুপুরে, কেমন? হুররে, ফুলটু মস্তি হবে ভাই। আমি সব জিনিসপত্র গুছিয়ে নেব। উফ, তোরা পারিসও বটে। কি রে দীপ, সুজয় কোথায়? আরে মালটাকে তো বললাম জলদি রেডি হয়ে আয়, এখনো আসছে না ব্যাং। এত লেট করে না এই ছেলেটা। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের গাড়ি চলে আসবে। এখান থেকে সোজা স্টেশন, তারপর টোটো বা রিক্সা ধরে যেতে হবে আমাদের। আর হ্যাঁ, মা বারবার করে বলে দিয়েছে কিন্তু সন্ধ্যার আগে যেন আমরা ও বাড়িতে ঢুকে পড়ি। কেন রে, সন্ধে করে ঢুকলে কি হবে শুনি? ভূতে ধরে নিয়ে যাবে নাকি আমাদের? যত সব। সেই সব আমি জানি না। জায়গাটা খুব একটা যে সুবিধার নয় সেটা আমি আগেও শুনেছি, কিন্তু কেন, কি কারণ, এইসব আমি বলতে পারবো না। আর অজানা জায়গায় রিস্ক নিয়ে কি লাভ? হ্যাঁ, আর এছাড়া ওই যে সুজয় চলে এসেছে তো। সরি রে, একটু লেট হয়ে গেল। অ্যালার্মটা ঠিক করেই দিলাম, কিন্তু তারপরেও ঠিক সময়ে ঘুমটা ভাঙলো না বল? সব সময়ে তোর একই বাহানা। যাকে যাক, চল সব গাড়িতে বস, 11:30টাতে ট্রেন আছে। হ্যাঁ চল চল, সব গাড়িতে ওঠ। বেশ কিছুক্ষণের মধ্যেই ওরা 5 জন বন্ধু এসে পৌঁছয় স্টেশনে। ট্রেনে করে সকলে রওনা দেয় চন্দ্রকেতুপুরের উদ্দেশ্যে। ট্রেনে করে নেমে ওরা রিক্সা ধরে বেশ কিছুক্ষণ পর। রিক্সাটা থামে এক বিশাল প্রাসাদোপম বাড়ির সামনে। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে সহস্র বর্ষ পুরনো। নানান জায়গায় শ্যাওলা আগাছা জমে গেছে। অর্ধ ধ্বংসপ্রাপ্ত বাড়িটি সময়ের স্রোতে ভেসে না গিয়ে সগর্ভের সাথে নিজের অস্তিত্ব জানান দিয়ে চলেছে। বাড়ির সিংহদুয়ার, যা ইতিমধ্যেই অযত্নে ও কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে। মরচে পড়া সেই বিশাল গেটটির গায়ে সামান্য চাপ দিতেই সেটা রাক্ষসে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভাই অলোক, তোদের বাড়িটা তো সেই মুভিতে দেখানো সেই হন্টেড হাউসগুলোর মতো রে। আচ্ছা সুজয়, তোর মাথায় কি ভৌতিক, অশরীরী এসব ছাড়া কি কিছুই আসে না নাকি রে? হ্যাঁ, কি বিশাল রাজকীয় কারুকার্য করা প্রাসাদটা, সেটা দেখেছিস? পুরনো হলেও এই শিল্পশৈলীগুলো কিন্তু আজও অক্ষুণ্ণ রয়ে গেছে, সেটা লক্ষ্য করেছিস? আমাদের এই আদি বাড়ি তাও নয় করে 100 বছর পুরনো তো হবেই। আচ্ছা, সব কথা কি তোরা এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি? ভিতরে চল না রে। উফ, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আর পাচ্ছি না। এই আলোক, তোদের সে কেয়ারটেকার, তিনি কোথায়? বাড়ির ভিতরেই থাকবে, চল। আরে তোমরা চলে এসেছো, এসো এসো, ভেতরে এসো। আপনি কি নিবারণ চট্টোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি নিবারণ চট্টোপাধ্যায়, এই বর্তমানে তোমাদের এই বাড়ির কেয়ারটেকার। হ্যাঁ, এই তুমি আমাকে ফোন করেছিলে। হ্যাঁ, যাই হোক, এখানে আসতে তোমাদের কোনো অসুবিধে হয়নি তো? না না, সেরকম কোনো অসুবিধা হয়নি আমাদের। আমাদের থাকার ঘরগুলো যদি একটু দেখিয়ে দিতেন তো খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমরা সেই কত দূর থেকে এসেছো বলো দেখি? সেই থেকে তোমাদের আমি দাঁড় করিয়ে রেখেছি। ছি 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 ছি, এসো এসো এসো, আমি তোমাদের ঘরগুলো সব পরিষ্কার করেই রেখেছি। হ্যাঁ, তোমরা একটু ফ্রেশ হয়ে নাও। মায়েরা, তোমরা ওই দক্ষিণ দিকের ঘরটাতে থাকবে।
আর ছেলেরা তোমরা ওই উত্তর দিকের বড় ঘরটাতে থাকবে, কেমন? হ্যাঁ, আমি আমি তোমাদের জন্য একটু ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আরে না না দাদু, আমরা যখনই বেড়াতে যাই সবসময় আমরা সবাই একটাই রুমে থাকি, আমাদের দুটো রুম লাগবে না। আপনি আমাদের একটা রুমের চাবি দিন। না না মা, না না, তা হয় না। এই বাড়ির কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যা এই কটা দিন তোমাদের একটু মেনে চলতে হবে। হ্যাঁ, এই বাড়িতে নারী পুরুষ এক ঘরে থাকতে পারে না। এ আবার কেমন কথা? আমরা বন্ধু, আর বন্ধুরা সবাই এক ঘরে থাকলে আপনার অসুবিধাটা কোথায় বলুন তো? কারণ কিছু আছে বাবা, যার জন্য তোমাদের বারণ করছি, বাধা দিচ্ছি আমি। আমার কথার অনর্থ হলে মহা সর্বনাশ ঘটে যাবে। মানে এক ঘরে থাকলে কি এমন অসুবিধা হবে শুনি? ও বুঝেছি, আপনি মনে করছেন আমরা যদি উল্টো পাল্টা কিছু করি। ডোন্ট ওয়ারি, আমরা জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে অন্য কোনো প্রকার সম্পর্ক নেই, এই নিয়ে আপনি চাপ নেবেন না। আমি ওই কারণে বাধা দিচ্ছি না তোমাদের। আমি জানি তোমরা সবাই একে অপরের বন্ধু, কিন্তু এই জমিদার বাড়ির অভিশাপ আছে, আর সেই কারণেই এই নিষেধাজ্ঞা। এত কিসের নিয়ম নিয়ম করছেন বলুন তো? সেই আশা থেকে শুনছি সবাই খালি আমাদের হয় ভয় দেখাচ্ছে, না হয় নিয়মের কথা বলে যাচ্ছে। আচ্ছা, হচ্ছেটা কি আমাদের সাথে? একটু মন খুলে আনন্দ কি আমরা করতে পারবো না নাকি? হ্যাঁ, রাগ করো না মেঘামা, রাগ করো না। তোমরা অনেক ছোট, এখনো অনেক কিছুই জানো না তোমরা। ধরে নাও না, একটা ভুল সময় ভুল স্থানে এসেছো বলেই তোমাদের প্রাণ বাঁচানোর তাগিদেই যা করার করছি। মানে প্রাণ বাঁচানোর তাগিদ? এখানে কে আমাদের প্রাণে মারতে চাইবে? আর কেনই বা কেউ আমাদের ক্ষতি করতে চাইবে? কি সব হেয়ালি করছেন বলুন তো? সবটা জানবে, সময় হোক। তোমরা যে চক্রব্যূহতে এসে পড়েছ। এই 21st সেঞ্চুরিতে এসে আপনি অভিশাপের কথা বলছেন? সিরিয়াসলি? হাস্যকর একটা কথা বললেন বটে আপনি। আমরা সকলে যদি এক ঘরে থাকি তো কি হবে শুনি? বাড়ি কি রসাতলে চলে যাবে, নাকি মহাভারত অসত্য হয়ে যাবে? এখনো এই 20 শতাব্দীতে এসেও এই পৃথিবীর বুকে এমন অনেক ঘটনা ঘটে যেটার কোনো বৈজ্ঞানিক যুক্তি হয় না। হ্যাঁ, ধরে নাও এই চন্দ্রকেতুপুরের বুকেও এমন নানান অলৌকিক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। তাই অযথা কোনো বিষয় না জেনে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো বোকামি করো না। এর ফল কিন্তু মারাত্মক হতে পারে, মারাত্মক। আমি যা বলছি তোমাদের মঙ্গলের জন্যই বলছি, আর তোমাদের তা মেনে চলা উচিত। একবার যখন এসে পড়েছ সবটাই আস্তে আস্তে জানতে পারবে। এত ভেবো না, এখন যাও, বিশ্রাম নাও, পরে না হয় সবটা জেনো। কঠিনভাবে কথাগুলো বলে নিবারণ বাবু বাড়ির ভিতরে চলে যায়। বাকিরাও আর বিশেষ কথা বাড়ায় না, যে যার ঘরে চলে যায়। ভাই, আমরা পুজোর ছুটি কাটাতে এলাম, আর তোর ওই কেয়ারটেকার আমাদেরকে অভিশাপ দিয়ে ভয় দেখাচ্ছেন। ওনার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি রে? আরে বাবা, আমিও তো কেসটা বুঝতে পারছি না। কিসের ভয় এদের সবার মনে? আর অভিশাপ এই বিষয়ে তো মা আমাকে কিছুই আগে থেকে বলেনি, আর সবটাই কেমন যেন রহস্যময় লাগছে। তোর জেঠুটা মায়েরই বড্ড খারুস, এটা করবে না সেটা করবে না। সাথে করে যে অমৃতগুলো এনেছি ওইগুলো যদি খেতে বারণ করে না ভাই, একচট হয়ে যাবে আমার তোর জেঠুর সাথে। ওহ, একটু শান্ত হতো।
আজকে তো সবে মাত্র এলাম, কালকে খাবো, ভাল লাগছে না আজকে। একদম ঠিক বলেছিস অলোক, কাল শালা দেখ কে আমাদেরকে আটকায়, দেখে নেবো ব্যাং। বাই দ্য ওয়ে, তোর এই লোকটা কিন্তু ভীষণ রহস্যজনক। আচ্ছা, সত্যি এখানে এসে আমরা কোনো ভুল করলাম না তো? দোষ ওই সব গ্রামের অশিক্ষিত লোকজন, ওদের সব কিছুতেই ভয় কুসংস্কারে আবদ্ধ হয়ে নিজেরাও অন্ধ হয়ে ভয়ে ভয়ে মরছে, আর আমাদের কেউ মারতে চায়। ছাড় তো ওনার কথা। 5 বন্ধু বসে রয়েছে নিচের একটি ঘরের মেঝেতে চাটাই পেতে। সেখানে চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্ক এই সব সাজিয়ে বসেছে। গান বাজনা গল্প গুজবে মত্ত সকলে। ভাই, এখানে আসবো বলে কত কি প্ল্যানিং করলাম। জমিদার বাড়িতে থাকবো, পুরনো বাড়ির নানান অভিজ্ঞতা হবে, বেশ একটা অ্যাডভেঞ্চার করা যেত। কিন্তু এ তো দেখছি কোথায় কি। কিন্তু এখন সবাই আছি আমরা, রাতও বেশ হয়েছে। এই দেখ কি এনেছি আমি ভাই। সত্যি সব শালা জলে যাবে মনে হচ্ছে। এর থেকে কলকাতায় গেলেই ভালো হতো। পুজোর কোনো আমেজই নেই এই গ্রামে। কোথায় ভাবলাম অনেকদিন পর একটু ফুর্তি টুর্তি করবো। ধুস, আর তুই আবার কি আনলি শুনি? শুনি না, দেখো মদন চাঁদ, এই যে। এই বলে 2টো বিয়ারের বোতল বার করে দীপ। এই সময় আলোক বলে ওঠে, এই দীপ, এইসব এখানে কেন? আরে তোকে তো বললাম কাল ওই বাড়িতে গিয়ে খাওয়া হবে। আরে যদি একবার জেঠু দেখে নেয়। আরে ছাড় তো ভাই ওই বুড়োর কথা। মস্তি করতে এসেছিস যখন, চাপলেস হয়ে জাস্ট মস্তি কর। এই সুজয়, কি রে বসে আছিস কেন? ঢাল গ্লাসে। ওই সব ছাড়, বলছি আসার পথে ওই ঝিলটা দেখেছিস তোরা? আরে আলোক বলছিল না কালিন্দী ঝিল পার। ভাই, দিঘিটা দেখেছিস? কি স্বচ্ছ টলটলে জলে ভর্তি, কোনো আগাছাও নেই জলে। আচ্ছা, ওই দিঘির পাড়া একদিন ঘুরতে গেলে তো হয়, কি বলিস সব? গ্লাসে একটা শিপ নিয়ে দীপ বলল, হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি তিতলি। ওই দিঘির জলে নিশ্চয়ই অনেক মাছও থাকবে। আমার কতদিনের শখ এইরকম কোনো গ্রামে এসে ছিপ দিয়ে মাছ ধরবো। গাইজ, সবাই মিলে মাছ ধরতে গেলে কেমন হয়? ওই দিঘির জল স্পর্শ করা নাকি নিষিদ্ধ আমি শুনেছিলাম। উফ, এটা বারণ সেটা বারণ। এবার থাম তো বাবা, তুই ছুটি কাটাতে গ্রামে আসিনি, মনে হচ্ছে কোনো স্কুলে চলে এসেছি। এটা করবে না, সেটা করবে না, এত নিষেধাজ্ঞা কিসের রে? হ্যাঁ, ইউরেকা! ওই জলে তার মানে কেউ নামে না, একেবারে অব্যবহৃত একটা জলাশয় ভাই। মাছেদের স্বর্গরাজ্য, বুঝতে পারছিস? ওখানে মাছ ধরতে গেলে প্রচুর মাছ পাওয়া যাবে কিন্তু। হ্যাঁ, তো কথাটা তো তুই ঠিক বলেছিস। এই আলোক, তুই আর না করিস না, বুঝলি? কাল রাতে 3 জনে মিলে যাই, হেব্বি মজা হবে। ও মা, তোরা যাবি আর আমরা? আমি মেঘা, আমরা যাব না? আর শোন না, কাল তো আমরা এই বাড়িতে চলে যাচ্ছি, তো রান্না বান্নার ব্যবস্থাটা করে রাখবি। আমরা মাছ নিয়ে আসবো, সেটা ভাজা করে হুইস্কি দিয়ে হেব্বি জমবে বস, মজা হবে ভাই। এসব কি বলছো তোমরা? এমন অপকর্ম করার কথা মাথাতেও এনো না আর কখনো। এই বাড়িতে দেবী ত্রিপুর সুন্দরীর বাস, আর তিনি কোনরূপ তামসিক আহার অর্থাৎ আমিষ খাদ্য পছন্দ করেন না। আর দেবী পক্ষের সূচনা ঘটে গেছে, তাই তোমরা এই বাড়িতে যতদিন আছো কোনো রকম আমিষ খাবার গ্রহণ করতে পারবে না। দরজার সামনে দাঁড়িয়ে রীতিমতো গর্জে উঠলেন নিবারণ বাবু। আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে না আসলে তো তোমাদের এই সব কথা জানতেই পারতাম না। তোমরা কেউ ওই কালী মন্দিরে জলে পা দেবে না, ওই দিকে নিষিদ্ধ সকলের জন্য। যদি নিজেদের ভালো চাও তবে ওই দিঘির ধারের পাশে তোমরা কেউ যাবে না, এই আমি বলে দিলাম। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? সেই আশা স্তক দেখছি, সব বিষয়ে আপনি বাধা দিচ্ছেন।
কেন, কিসের জন্য? বাধা দিচ্ছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। নিয়তি তোমাদের ভুল সময় এই চন্দ্রকেতুপুরে নিয়ে এসেছে, আর একবার যখন এখানে এসেই পড়েছ, দশমীর আগে এখান থেকে কোনোভাবেই তোমরা আর বেরোতে পারবে না। এক মিনিট, ভুল সময় মানে? আপনি আমাদের সাথে ভনিতা করে চলেছেনই তখন থেকে। এবারে দয়া করে একটু পরিষ্কার করে বলুন তো, কিসের জন্য এত ভয় পাচ্ছেন আপনি? হ্যাঁ, এই দুর্গাপুজোর সময় তোমাদের এখানে আসা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। এই দুর্গাষ্টমীর রাতেই যে সে জেগে ওঠে। না জানি এই বছর সে কার প্রাণ নেবে। কার কথা বলছেন আপনি? কে প্রাণ নেবে? যক্ষিণী প্রতি দুর্গাষ্টমীর রাতে ও জেগে ওঠে আর নিজের সাথে নিয়ে যায় কাউকে না কাউকে। তাই বলছি, তোমরা এমন কোনো ভুল করো না যার জন্য যক্ষিণী তোমাদের নিজের মায়া জালে জড়াতে পারে। কে এই যক্ষিণী, আর কি বা তার পরিচয়? এর ব্যাপারে তো কোনোদিনই মা আমায় কিছু বলেনি। এক ভয়ঙ্কর অপশক্তি যে তোমার দাদু, তোমার বাবা, সবাইকে শেষ করে দিয়েছে। রায়চৌধুরী বংশের কোনো পুরুষকেও বাঁচতে দেবে না, কাউকে না। এইসব বিপদের কথা আপনি যখন আগে থেকে জানতেন, তখন আমাদের এখানে আসার আগে জানাতে পারতেন, অযথা আমাদের সমস্যায় পড়তে হতো না। তোমাদের নিয়তি তোমাদের এখানে টেনে এনেছে মা। না হলে এত বাধা সত্ত্বেও কেন তোমরা সকলে এত জায়গা থাকতে এইখানে আসার কথা ভাবলে? গিন্নি মাই বা অনুমতি দিলেন কেন বলতে পারো? হ্যাঁ, কারণ সবটাই পূর্ব নির্ধারিত। আচ্ছা, আপনি যার কথা বলছেন তার অস্তিত্ব সত্যি আছে নাকি সবই ওই গল্প কথা? আর যদি সবটা সত্যি হয়েও থাকে, এখন কি করণীয় আমাদের? কাল সকাল হলেই কি আমরা সবাই বেরিয়ে যাব? আমি যা বলছি তা ধ্রুব সত্যি। আর এই চন্দ্রকেতুপুর যক্ষিণী চন্দ্রমুখীর ভূমি। আর একবার যখন তোমরা এখানে এসে পড়েছ, এখন থেকে দশমীর আগে কোনোভাবেই তোমরা বেরোতে পারবে না। ও তোমাদের বেরোতে দেবে না। তাই এই কটা দিন আমার কথা শুনে চলো, একটু যদি প্রাণে বাঁচতে চাও। এবার সত্যি কিন্তু আমার না কেমন কেমন একটা লাগছে জানিস। ছুটি কাটাতে এসে কোনো রকম বিপদে পড়তে চলেছি না তো আমরা? আমাদের ঠিক কি করতে হবে এই যার কথা বলছেন তার হাত থেকে বাঁচতে? আলোকের কথায় সেখানে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকায় একবার। সবার আগে তোমাদের জানতে হবে ওর আসল পরিচয়। হ্যাঁ, আপনি বলুন, আমরা সবাই শুনছি। যক্ষিণী কাদের বলা হয় সেটা আগে জানা দরকার তোমাদের। তোমরা হয়তো যক্ষের কথা শুনে থাকবে। আমরা অনেক সময় বলি যক্ষের ধন, যক অর্থাৎ পুরুষ যক্ষদের বলে থাকি। আর নারীদের ক্ষেত্রে আমরা বলি যক্ষিণী। এদেরকে আমরা যেমন পুরোপুরি দেব দেবীর অংশ বলতে পারি না, ঠিক তেমনি পুরোপুরি আসুরিক শক্তিও এদের বলা যায় না। এরা হয় এক প্রকার প্রাণী। না এদের মধ্যে রয়েছে ঈশ্বরের ক্ষমতা, না রয়েছে অসুর কুলের গুণাবলী। এরা এই দুই শক্তির মাঝে আটকে পড়া এক ভিন্ন অপশক্তি। স্বর্গের গন্ধর্ব, অপ্সরা তাদের মতোই, কিন্তু এরা হচ্ছে অশুভ শক্তির ধারক ও বাহক। ধন সম্পদ রক্ষা করা,
সাধককে অতুল ঐশ্বর্যের অধিকারী করে দিতে পারে এরা। আচ্ছা, আপনি বলছেন এরা আসরিক শক্তিও নয়, আবার দৈবিক শক্তিও নয়, এরা হচ্ছে একটা অপশক্তি। কিন্তু আমি যতটুকু জানি এদের তো আবাহন করা না হলে নিজে থেকে এরা জেগে উঠতে পারে না। তবে আরে আমরা তো কেউ তো আর ওই যক্ষিণীর আবাহন করব না, তাহলেও জেগে উঠবেই বা কি করে, আর আমাদের অনিষ্টই বা করবে কিভাবে? বহুকাল আগেই যক্ষিণীকে আবাহন করা হয়েছিল আলোক, আর সেই থেকেই ওই কালিন্দীর জলেই তার বাস। দেবী পক্ষ শুরু হওয়ার পর এই বাড়ির দক্ষিণ সীমান্তে এক বিশেষ ধরনের জবা ফুল ফোটে। হলুদ রঙের সেই পুষ্পের গন্ধ মোহিত করে তোলে যক্ষিণীকে। সে নিজের উপর সব নিয়ন্ত্রণ হারায় এবং উঠে আসে ওই দিঘির মধ্যে থেকে। সাধারণত তোমরা শুনে থাকবে বা দেখেছ হয়তো, জবা ফুলের তেমন বিশেষ কোনো সুগন্ধ থাকে না। কিন্তু যে বিশেষ জবার কথা তোমাদের বলছি তার নাম দারু হরিদ্রা শ্যামবারথী। হ্যাঁ, এই নামই বলা হয়ে থাকে। প্রতি 5 বছর অন্তর এই পুষ্প ফোটে, আর সেই সময় জেগে ওঠে যক্ষিণী, আর নিজের মুক্তির জন্য নর রক্ত খুঁজে বেড়ায় সে। যক্ষিণী 5 বছর অন্তর জেগে ওঠে? তবে কি এটাই সেই 6তম বছর, যে বছরে যক্ষিণী জেগে উঠবে? হ্যাঁ, এই সেই বছর। নিজের মুক্তির জন্য যক্ষিণী দেবী ত্রিপুর সুন্দরীর পুজোয় বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে। পুজোর তিথির মধ্যেই নররক্তের মাধ্যমে অশুদ্ধ করে তুলতে চাইবে দেবী প্রতিমাকে। দেবী ত্রিপুর সুন্দরী পুজোয় বিঘ্ন ঘটিয়ে যক্ষিণীর লাভ কি? ও যদি সত্যি মুক্তি পেতে চায় তবে ওর তো উচিত দেবীর কাছে নিজেকে সমর্পণ করা, কিংবা দেবীর আশীর্বাদ লাভের চেষ্টা করা। তা না করে ও দেবীকে অশুদ্ধ করে দেবীর ক্রোধের কারণ হতে চায়। অদ্ভুত বিষয়টা। খুব ভালো একটা প্রশ্ন করেছ তুমি। এই প্রশ্নের কারণটা বিস্তারিত বলছি তোমাদের, মন দিয়ে শোনো। দেবী ত্রিপুর সুন্দরী মহাষ্টমী তিথিতে জেগে ওঠেন এবং সন্ধি পূজার সময় মহাকাশে গ্রহদের মধ্যে এক বিশেষ অবস্থানের সৃষ্টি হয়। চন্দ্র এবং রাহু কিছুক্ষণের জন্য একে অপরের একেবারে কাছাকাছি আসে এবং সেই মুহূর্তে সৃষ্টি হয় এক বিশেষ আলোক রশ্মি, যা সরাসরি এসে পড়ে দারু হরিদ্রা গাছের তলদেশে। সেই সময় কয়েক মুহূর্তেই পৃথিবীতে সমস্ত অশুভ শক্তিরা প্রবল মহাজাগতিক শক্তি লাভ করে এবং কোন যক্ষ, যক্ষিণী, অপ্সরা, হাকিনী সহ নানান অশুভ শক্তির বাহকেরা পৃথিবীর বুক থেকে মুক্ত হয়ে সরাসরি অনন্ত লোক লাভ করে। আর দেবী ত্রিপুর সুন্দরী ওই মুহূর্তে নিজের সর্বশক্তি দিয়ে সেই সকল অশুভ শক্তি ধারক ও বাহকদের আটকানোর প্রচেষ্টা করেন। সেই জন্য যক্ষিণী সবার আগে চায় যাতে দেবী অপবিত্র হয়ে যান, যার ফলে দেবী দুর্বল হয়ে পড়বেন, আর সেই সুযোগে এই পৃথিবীর বুকে আটকে থাকা অশুভ যক্ষিণী পাড়ি দেবে অনন্ত লোকের উদ্দেশ্যে। বাপরে, এ তো পুরো সিনেমা মনে হচ্ছে। এসব কি আদতে সম্ভব? সব সম্ভব। ওই যক্ষিণী রূপসী নারীর ছদ্মবেশে সবার প্রথমে পুরুষদের আকৃষ্ট করে
এবং তার সাথে সম্ভোগের মাধ্যমে সেই পুরুষকে নিজের দাসে রূপান্তরিত করে সব শেষে তাকে হত্যা করে উষ্ণ রক্ত পান করে ওই যক্ষিণী। তাই এই কটা দিন রাতে শুয়ে পড়ার পর যেই তোমাদের ডাকুক, চোখ খুলে তাকাবে না। ওই যক্ষিণী এই বাড়িতে আসবে প্রতি রাতে, যতক্ষণ না ওর উদ্দেশ্য সফল হচ্ছে। আর যদি একবার যক্ষিণীর ডাকে সাড়া দিয়েছ কিংবা ওর চোখের দিকে তাকিয়েছ, সেই মুহূর্তেই তুমি ওর বশীভূত হবে। কে করেছিল এমন ভয়ঙ্কর অশুভ শক্তির আবাহন? আমাদের কর্তা মশাই জমিদার দেব শঙ্কর রায় চৌধুরী, আলোকের ঠাকুরদা। উনি অতুল ঐশ্বর্যের অধিপতি হতে চেয়েছিলেন, আর তার জন্য এই যক্ষিণীর সাধনা উনি করেন। জমিদার মশাইয়ের অতুল সম্পত্তি আজও রক্ষা করে চলেছে যক্ষিণী চন্দ্রমুখী। প্রতি দুর্গাষ্টমীর দিন ও মুক্ত হয়ে উঠে আসে এই ধরিত্রীর বুকে, আর এই জলের মধ্যেই টেনে নিয়ে যায় তার শিকারকে। শত সহস্র বছরের ক্ষীরে জমিয়ে রেখেছে যে নর রক্তের তৃষ্ণা, গ্রামের তৃষ্ণা, ওকে বারবার টেনে আনে এই মাটিতে। আমাদের পুরো ঘটনাটা খুলে বলুন আপনি, আমরা পুরোটা শুনতে চাই। নিবারণবাবু এবারে এই সকল ঘটনার সূত্রপাত যেখান থেকে ঘটেছে সেই ঘটনার কথা বলতে শুরু করেন। চন্দ্রকেতুপুরের জমিদার দেব শঙ্কর রায়চৌধুরী ছিলেন অতুল ধন সম্পত্তির অধিকারী। প্রচুর অর্থের অধিপতি হলেও তিনি ছিলেন ভীষণ নিষ্ঠুর, স্বার্থপর এবং লোভী মানসিকতার মানুষ। ওনার জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল তার এই অতুল সম্পত্তির পরিমাণ কি করে আরো অধিক করা যায়। এইভাবে নিষ্ঠুর জমিদার দিনের পর দিন প্রজাদের কাছ থেকে বিপুল পরিমাণ খাজনা আদায় করে রাজকোষ ভর্তি করতেন। এইভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে জমিদারও বৃদ্ধ হতে শুরু করেন। জমিদার দেব শঙ্কর বিপুল অর্থের উত্তরাধিকারী হলেও ওনার সংসার জীবন মোটেও সুখের ছিল না। স্ত্রী সন্তানদের সাথে সুসম্পর্ক ছিল না বললেই চলে। তাই ওনার জ্যেষ্ঠ পুত্র শিবনারায়ণ রায়চৌধুরী পিতার এহেন কার্য সহ্য করতে না পেরে অন্যত্র চলে যান সরকারি চাকরি সূত্রে। এই বিশাল সম্পত্তি ফেলে উনি চলে যান। শিবশঙ্করের গৃহত্যাগের পর জমিদার দেবশঙ্কর একটাই চিন্তা করতে থাকেন যে তার এই বিপুল অর্থের উত্তরাধিকারী কে হবে, কার ভরসায় তিনি এত সম্পত্তি ফেলে যাবেন। সেই সময় ওনার আলাপ হয় এক তন্ত্রসিদ্ধ সাধকের সহিত। উনি জমিদারকে বলেন যে ওনার এই বিপুল সম্পত্তি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই সম্পত্তির বৃদ্ধি ঘটাতে পারে একমাত্র যক্ষিণী। এই কাজের জন্য জাগ্রত করে তুলতে হবে যক্ষিণীকে, আর তার জন্য প্রয়োজন অক্ষত যোনির একজন নারী, যার সাথে সম্ভোগ করার পরবর্তী সময়ে চরম পর্যায়ে সেই নারীকেই হত্যা করে তার রক্ত একটি পাত্রে ভর্তি করে সেই রক্ত দিঘির জলে অর্পণ করলেই সেই নারীর শরীরে যক্ষিণীর প্রকাশ ঘটবে এবং সেই নারী আজীবন জমিদারের সম্পত্তির পাহারা দেবে, যতদিন না সেই বংশের কেউ এসে যক্ষিণীকে সন্তুষ্ট করে তার কাছ থেকে ওই সম্পত্তির মালিকানা নিচ্ছে ততদিন।
সেই সাথে সাধক জমিদার দেবশঙ্করকে এও বলেন যে বলি প্রদত্ত অক্ষত জনির নারীকে হত্যা করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে বিশেষ অস্ত্রের এক কোপেই ধর থেকে তার মুন্ড আলাদা হয়, অন্যথা হলে কিন্তু সমূহ বিপদ অভিশাপগ্রস্ত হবে ওই নারী এবং তার অতৃপ্ত আত্মা পরবর্তীতে যক্ষিণী হয়ে উঠলে আপনার গোটা বংশের ওপর চরম সর্বনাশ ঘনিয়ে আসতে পারে। আর দিঘির জলে রক্ত উৎসর্গ করার সময় ভুলেও আপনি পিছন দিকে তাকাবেন না, যাই হয়ে যাক না কেন। মনে রাখবেন, একবার যদি ওই ডাকে সাড়া দেন, সেই মুহূর্তে নারীর আত্মা মহাযক্ষিণীতে রূপান্তরিত হয়ে আবদ্ধ হয়ে পড়বে এই পৃথিবীর বুকেই চিরকালের জন্য। আর যক্ষিণী যদি পাতাল লোকে ফিরতে না পারে, তবে আপনার উপরে সেই ক্রোধের বর্ষণ করবে সে, আপনাকেই হত্যা করে সে প্রতিশোধ নেবে। তাই প্রতিটা কাজ অন্তত সাবধানতা অবলম্বন করেই করবেন। সাধকের কথা মতোই কাজ শুরু হয় সেই সময়। দেবী ত্রিপুর সুন্দরীর মন্দিরে দেবদাসী রাখার প্রচলন ছিল। প্রায় 20 জন দেবদাসী ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে। জমিদার মশাই সেই সকল দেবদাসীদের মধ্যে থেকে চন্দ্রমুখী নামক এক দাসীকে নির্বাচন করেন বলির জন্য। অত্যন্ত সুলক্ষণা নিত্যপটীয়সী চন্দ্রমুখীর প্রতি জমিদার মশাই বরাবর দুর্বল ছিলেন। জমিদার মশাইয়ের কুদৃষ্টি ছিল সেই দেবদাসীর ওপর। অষ্টাদশী চন্দ্রমুখীও বলিষ্ঠ দেবশঙ্করের প্রতি দুর্বল ছিল। জমিদার মশাই সেই সুযোগটাকেই কাজে লাগান। দুর্গাষ্টমীর বিশেষ দিনেই তান্ত্রিকের নির্দেশ অনুসারে চন্দ্রমুখীকে বাগান বাড়িতে নিয়ে যান জমিদার। চন্দ্রমুখীও স্বেচ্ছায় মোহের বশবর্তী হয়ে অন্ধের মতন বিশ্বাস করে শয়তান জমিদারকে। জমিদার চন্দ্রমুখীর সতীত্ব হরণ করে। সম্ভোগের চূড়ান্ত মুহূর্তে তান্ত্রিকের দেওয়া সেই বিশেষ অস্ত্রের দ্বারা সরাসরি আঘাত করে চন্দ্রমুখীর কণ্ঠে। কিন্তু ঘটে যায় বিপত্তি। কোনোভাবেই এক কোপে জমিদার বলি দিতে পারে না চন্দ্রমুখীকে। যন্ত্রণায় ছটফট করতে করতে তৃতীয়বার যখন দেবশঙ্কর কোপ বসায় মেয়েটির গলায়, তখন ধর থেকে ছিটকে যায় চন্দ্রমুখীর কাটা মাথাটা। রক্তে ভেসে যেতে থাকে সারা ঘর। এক মুহূর্ত সময় নষ্ট না করে একটি পাত্রে রক্তটা তুলে নিয়ে জমিদার এগিয়ে চলে ওই কালিন্দী দিঘির দিকে। জমিদার যত দিঘির দিকে এগোতে থাকে, প্রকৃতি যেন ততই তার রূপ পরিবর্তন করতে শুরু করে। তীব্র বেগে ঝড় বইতে শুরু করে, সাথে ভেসে আসতে থাকে চন্দ্রমুখীর আর্তনাদ। চন্দ্রমুখীর অতৃপ্ত আত্মার সাথে আরো অনেক অশুভ অতৃপ্ত আত্মারা আটকাতে থাকে জমিদারের পথ। কিন্তু কোনো কিছুতেই জমিদার পিছন ফিরে তাকান না। কিন্তু এই সকল ঘটনার চরম পর্যায়ে যখন জমিদার জলে রক্ত অর্পণ করবে, সেই মুহূর্তে জমিদার তার জীবনের চরম ভুলটা করে বসে। হঠাৎ করেই জমিদারের নাকে আসে এক তীব্র সুমিষ্ট মোহিত করে দেওয়ার মতো এক সুগন্ধ, যা মুহূর্তের মধ্যেই তার চিন্তা চেতনার ক্ষমতাকে হরণ করে নেয়। সাথে জমিদার লক্ষ্য করে জ্যোৎস্না রাতের চন্দ্রালোকের আলোয় যখন চারিদিক কেবল চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে, সেই সময় নূপুরের ধ্বনি ভেসে আসছে খুব কাছ থেকে। সাথে সাথে জমিদারের কানে আসে এক মনোহরিণী কণ্ঠধ্বনি। জমিদার, আমার দিকে ফিরে যাও, দেখো আমি তোমার চন্দ্রমুখী। এসো, আমার কাছে এসো।
দেখো দেখো, আমি ফিরে এসেছি। আতঙ্কিত জমিদার মুহূর্তের মধ্যেই ভুলে যায় তান্ত্রিকের সাবধান বাণী। পিছন ফিরে তাকাতেই চন্দ্রমুখী দাঁড়িয়ে রয়েছে তার মুন্ডহীন শরীরটাকে নিয়ে। কোথা থেকে ভেসে আসতে থাকে অট্টহাসির শব্দ, সাথে সাথেই জলের মধ্যে সৃষ্টি হতে থাকে ঘূর্ণির। জমিদার নিজের ভুল বুঝতে পেরে হাতে থাকা পাত্রের রক্তটা ছুঁড়ে দেয় দিঘির জলে। সাথে সাথে দিঘির জল থেকে উৎপন্ন হয় এক নীলচে আলোক রশ্মি, যা প্রবেশ করে চন্দ্রমুখীর প্রেতের মধ্যে। চন্দ্রমুখীর শরীরে যক্ষিণীর প্রাণ সঞ্চারিত হয়। তীব্র আর্তনাদে আকাশ বাতাস কেঁপে ওঠে যেন কয়েক মুহূর্তের মধ্যেই। চন্দ্রমুখীর গোটা শরীরকে ঘিরে ধরেছে শত সহস্র বিছের দল। তার মধ্যে থেকেও নির্গত হচ্ছে সেই মায়াবী নীলচে আলো। চন্দ্রমুখী থেকে ধীরে ধীরে যক্ষিণীতে রূপান্তরিত হচ্ছে সেই নারী। কিছুক্ষণের মধ্যেই তীব্র এক আলোক বিস্ফোরণ ঘটে। জমিদার তার চোখ বন্ধ করে নেয়। সাথে সাথে তার কানে আসে এক হিস হিসে কণ্ঠধ্বনি। কেন কেন জাগিয়ে তুললি আমাকে? কেন কেন এই নারীর শরীর অভিশাপগ্রস্ত হয়েছে? তুই সঠিক পদ্ধতি অবলম্বন করে একে উৎসর্গ করতে পারিসনি। প্রতিহিংসার আগুনে জর্জরিত হয়ে মৃত্যু ঘটেছে এই নারীর। শুধু তোর কারণে আমাকে পাতাল লোক থেকে উঠে আসতে হলো। এই অশুদ্ধ শরীরে আমাকে অবস্থান করতে হবে। এখন থেকে তোর জন্য আমি আমার নিজ জগতে ফিরে যেতে পারবো না। এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে শাস্তি। তুই শুধু নোস, তোর গোটা পরিবার পাবে এই শাস্তি। গোটা পরিবার পাবে। এরপর যক্ষিণী তার ধারালো নখর দিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় জমিদারের দেহ। তার শরীর থেকে কাঁচা মাংস তুলে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। জমিদার তার কৃতকর্মের শাস্তি পায়। সাথে যক্ষিণী ধীরে ধীরে শেষ করে দেয় জমিদারের গোটা পরিবারকে। ধীরে ধীরে মন্দিরের পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। শ্মশান পুরীতে পরিণত হতে থাকে এই চন্দ্রকেতুপুর। কেবলমাত্র রক্ষা পায় শিবশঙ্কর রায়চৌধুরী, কারণ সেই সময় সেই বাড়িতে থাকতো না। কিন্তু আলোকের জন্মের পর শিব তার এই আদি বাড়িতে ফিরে আসে সেই একই অভিশপ্ত দিনে। কারণ উনি তখনও জানতেন না যক্ষিণীর বিষয়টা। রাতের আধারে যক্ষিণী মায়া করে তাকে নিয়ে যায় ওই কালিন্দীর জলে, আর সেখানেই হত্যা করে আলোকের বাবাকে। সেই সময় শত চেষ্টা করেও আমি বাঁচাতে পারিনি তোমার বাবাকে। পরদিন সকালে আমরা গ্রামবাসীরা ঘাটের কাছে পেয়েছিলাম তোমার বাবার ছিন্ন ভিন্ন দেহ ওই কালিন্দী দিঘির জলে। আলোকের দু চোখ জলে ভরে উঠেছে। কান্না ভেজা গলায়ও বলে, মা সবসময় বলেছে বাবা নাকি জলে ডুবে মারা গেছেন, আর এত নৃশংস ঘটনার কথা মা কোনোদিনও আমাকে বলেনি। এই কারণে মা আমাকে এই বাড়িতে আসতে এত করে বাধা দিচ্ছিল। হ্যাঁ, শুধুমাত্র এই কারণে। কিন্তু একবার যখন এসে পড়েছ, আর এখান থেকে বেরোতে পারবে না তোমরা ওই দশমীর আগে। দেবী ত্রিপুর সুন্দরীর ওপর ভরসা রাখো মা, রক্ষা করবেন সকলকে। যে কটা দিন এই বাড়িতে আছো সাবধানে থাকতে হবে তোমাদের। নেশা, কাম, ক্রোধ এইসব থেকে দূরে থাকতে হবে তোমাদের, যাতে যক্ষিণী তোমাদের উপর কুদৃষ্টি না ফেলতে পারে। এখানে এসে এমন বিপদে পড়তে হবে জানলে কোনো শালা আসতো না এখানে। এই দিদি, তুই কেন এখানে আসার কথা বললি আমাদের? এখন এই বিপদ থেকে কে বাঁচাবে আমাদের?
আমি আমি কাল সকালেই কলকাতা ফিরে যাব। দেখি কোন শালা আমাকে আটকায়। ওই যক্ষিণী হক্ষিণী কেউ আমাকে আটকাতে পারবে না। ফালতু জায়গা শালা, যত সমস্যা এখানে থাকা নিয়ে। থাকবোই না ব্যাঙ এমন জায়গায়। আমি কি করে জানবো বলতো আলোকের গ্রামের বাড়িতে এমন সব ভয়ঙ্কর ইতিহাস জড়িয়ে আছে? তুই আমাদের বন্ধু হয়ে এই অবস্থায় আমাদেরকে ফেলে পালানো তাল করছিস? এত স্বার্থপর তুই? আপনি বাঁচি বাপের নাম, তোরাও চল আমার সাথে। কে বারণ করেছে? আমি শুধু বলেছি আমি থাকবো না এখানে। এই বুড়োর কথা শুনে এখানে বসে বসে মরার কোনো ইচ্ছে নেই আমার। নিবারণ একেবারে শান্ত অথচ কঠিন স্বরে বলেন, এই বাড়ি থেকে বেরিয়ে গেলে এমনিতেই তোমাদের মৃত্যু অবধারিত, এটা মাথায় রেখো। এই বাড়িতে স্বয়ং দেবী ত্রিপুরেশ্বরীর অধিষ্ঠান। ওনার জন্য যদিও বা যক্ষিণীর হাত থেকে রক্ষা পেতে পারো। তাই আমি যা বলছি সেটা মেনে চলার চেষ্টা করো। খাবার দিয়ে যাচ্ছি, খেয়ে দে শুয়ে পড়ো। আর রাতে কারোর ডাকে চোখ খুলে তাকাবে না ভুলেও। এই বাড়িতে পা দিতে না দিতেই তোমরা মদ্যপানের মাধ্যমে এই বাড়িকে অপবিত্র করে তুলেছ। জানি না কি অপেক্ষা করছে সকলের জন্য। এই বলে নিবারণবাবু সেখান থেকে চলে যান। এদিকে রাগে গজগজ করতে থাকে দীপ। অন্যরা আতঙ্কে একে অপরের দিকে তাকায় একবার। রাতের খাবারে ভাত, ডাল, ধোঁকার ডালনা, পাঁচমিশালি তরকারি আর মিষ্টি, এই সব কিছুর ব্যবস্থা করেন নিবারণবাবু। সবাই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। ওম শ্রী মাত্রে নমঃ। ওম হ্রিং হ্রিং শ্রিং ঐং ক্লিং চত্তম ক্লিং ঐং নমঃ ভগবতী ত্রিপুরা দেবী মম ভাষাম কুরু কুরু স্বাহা। গম গমে কণ্ঠে মন্ত্র উচ্চারিত হচ্ছে। ত্রিপুরেশ্বরী মন্দির থেকে দেবী মূর্তির সামনে রক্তবস্ত্র পরিহিত এক দীর্ঘকায় পুরুষ বসে রয়েছে, যার শরীর থেকে নির্গত হচ্ছে এক দিব্য আলোক রশ্মি। ছেলে মেয়েগুলোকে বাঁচানোর শক্তি দাও মা, রক্ষা করো ওদের। আগামী পরশু সেই বিশেষ তিথি, মহাদুর্গাষ্টমী। ওই দিনেই দারু হরিদ্রা গাছে ফুটবে সেই বিশেষ ফুল, আর সাথে সাথে উন্মুক্ত হয়ে যাবে অনন্ত লোকে যাওয়ার সেই বিশেষ পথ। যক্ষিণী তার আগে ওই ছেলে মেয়েগুলোর প্রাণ নেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবে, আর একবারও যদি সফল হয়ে যায় চরম বিপত্তি ঘনিয়ে আসবে এই পৃথিবীর বুকে। যক্ষিণীকে শেষ করার পথ দেখাও মা। কবে আসবে সেই দিব্য পুরুষ যে বিনাশ করতে পারবে যক্ষিণীকে, যার শরীরে থাকবে অর্ধচন্দ্রের সেই বিশেষ চিহ্ন। মেঘা তিতলি একসাথে ঘুমিয়ে রয়েছে। পাশের ঘরেই আছে দীপ, সুজয় ও আলোক। নিজেদের মনের মধ্যে হাজারো আতঙ্ককে চেপে রেখে মেঘা তিতলি একসাথে ঘুমিয়ে রয়েছে। পাশের ঘরেই আছে দীপ, সুজয় ও আলোক। নিজেদের মনের মধ্যে হাজারো আতঙ্ককে চেপে রেখে ওরা প্রত্যেকেই শুয়ে রয়েছে। ঘুম না এলেও বাধ্য হয়ে চোখ বন্ধ করে রেখেছে ওরা প্রত্যেকে। হঠাৎ করেই বাতাসে একটা সুমিষ্ট তীব্র সুগন্ধির ঘ্রাণ ভেসে আসছে। সাথে শোনা যাচ্ছে নুপুরের রুনুঝুনু ধ্বনি। রায়চৌধুরী বাড়ির সিংহ দুয়ারে এসে উপস্থিত হয়েছে সে। লাল বস্ত্র পরিহিতা, নানান স্বর্ণ অলঙ্কারে সেজে রয়েছে সে। মাথার চুলগুলো সর্পের ন্যায় উড়ে চলেছে বাতাসে। মুখে লেগে রয়েছে এক নিষ্ঠুর হাসি। চোখের মণিগুলো রক্তবর্ণ ধারণ করেছে। হঠাৎ করে এমন অদ্ভুত সুবাস আসছে কোথা থেকে? মাথাটাও কেমন ঝিমঝিম করছে।
আমি কি একবার মেঘাকে ডাকবো? না থাক, নিবারণ দাদু যখন একবার বারণ করেছেন, দরকার নেই হয়তো সেই এসে হাজির হয়েছে। ভয়ে আতঙ্কে ভিতরে ভিতরে কুঁকড়ে যাচ্ছে তিতলি। নিজের চাদরটাকে টেনে তুলে নেয় গায়ে, সম্পূর্ণভাবে নিজেকে ঢেকে নেয় সে। এই আপদগুলোর কথা না শুনে সৃঞ্জিনীর সাথে গোয়া বেড়াতে গেলেই ভালো হতো। দেদার ফুর্তির সাথে সৃঞ্জিনীর সাথে বিয়ের আগে হানিমুন দুটোই সেরে ফেলতাম। সালা, এখানে এসে আমার একুল উকুল দুকুলি গেল। মনে মনে নিবারণ বাবুকে গালমন্দ করতে বাকি রাখে না দীপ। হঠাৎ করে ওর নাকে এক মিষ্টি সুবাস এসে লাগে, যেন মহুয়া ফুলের গন্ধ নেশা ধরিয়ে দিচ্ছে ওর গোটা চেতন অবচেতন মনকে। যক্ষিণী প্রথমে সুজয়ের কাছে যায়, কিন্তু কোনো অজানা কারণে সাথে সাথে ওর কাছ থেকে ছিটকে সরে আসেও। তারপরও সুজয়ের কাছে যায়, নানানভাবে সুজয়কে জাগিয়ে তোলার চেষ্টা যক্ষিণী করে, কিন্তু ততক্ষণে সুজয় গভীর ঘুমে মগ্ন। অবশেষে দীপের কাছে আসে, নানানভাবে দীপকে জাগানোর চেষ্টা করে। যখন কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন যক্ষিণী তার কূট ষড়যন্ত্রের বিস্তার করে। দীপ, এসো আমার কাছে, দেখো আমি তোমার কাছে চলে এসেছি। একবার চোখটা খুলে দেখবে না আমাকে? খুব পরিচিত একটা কণ্ঠধ্বনি কানে আসে দীপের। কি, এটা তো তিতলির গলা। এত রাতে হঠাৎ ও এই ঘরে আমাকে ডাকছে কেন? চোখ খুলে সামনের দিকে তাকাতেই দীপ দেখে তিতলি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আর 5টা দিনের চাইতে আজ এই মুহূর্তে বড্ড অন্যরকম দেখতে লাগছে তিতলিকে। উন্নত স্তন যুগল, সূক্ষ্ম নিপুণ কোটিদেশ, চোখের মায়া ভরা দৃষ্টি আকৃষ্ট করে তুলেছে দীপকে। বহুদিন ধরে তিতলির পেছনে ঘুরলেও তিতলি কোনোদিনই দীপকে সেই হিসাবে পাত্তা দেয়নি। এটা সম্পর্কটাকে কোনোদিনই বন্ধুত্বের ঊর্ধ্বে জায়গা দিতে চায়নি তিতলি। আর সেই তিতলি কি আজ এত রাতে এই রূপ দেখে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না দীপ। পিছু পিছু চলে যায় মোহগ্রস্তের মতো তিতলি রূপী যক্ষিণীর সাথে। নিজের ঘরে তিতলি রূপী যক্ষিণীর সাথে মিলিত হয় দীপ। কিছু মুহূর্ত পরেই যক্ষিণী ওর হাতটা ধরে বাড়ির বাইরে বের করে আনে এবং ওকে নিয়ে যায় সেই কালিন্দী দিঘির কাছে। সেখানেই দীপের সাথে যৌন ক্রিয়ায় মত্ত হয়ে ওঠে কাম পিশাচী যক্ষিণী। রায়চৌধুরী বাড়ির হল ঘরে কেবল পড়ে থাকে দীপের পোশাক আশাকগুলি। দীপের একবারও সন্দেহ হয় না তিতলিকে। সম্ভোগের চরম পর্যায়ে দীপের শরীরের সমস্ত শক্তি যেন কোনো অলৌকিক মায়া বলে কেউ শোষণ করতে শুরু করেছে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে দীপ। এতক্ষণেও নেশার ঘোর কেটে দীপ দেখে ওর ওপরে বসে রয়েছে সাক্ষাৎ এক পিশাচিনী। এ তো তিতলি নয়। পিশাচিনী সর্পের মতো পেঁচিয়ে ধরেছে দীপকে, কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছে না। ও যক্ষিণী নিজের তীক্ষ্ণ ধারালো নোকের মাধ্যমে মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দেয় দীপের গোটা শরীরকে। দীপের শরীর থেকে কাঁচা মাংস তুলে খেতে শুরু করে যক্ষিণী। উষ্ণ রক্তের ধারা ওর কষ বেয়ে গড়াতে শুরু করেছে। পরম তৃপ্তি করে দীপের শরীরের থেকে মাংস তুলে নিয়ে খেতে থাকে ভয়ঙ্কর যক্ষিণী। তার অট্ট হাসিতে কেঁপে উঠেছে চারিদিক, সাথে বজ্রপাতের ধ্বনি। সারা প্রকৃতি যেন মেতে উঠেছে ধ্বংসলীলায়। পরদিন সকালে গঙ্গা জল নিয়ে নিবারণবাবু বাড়িতে ছড়া দিতে গিয়ে দেখেন
বসার হল ঘরে মেঝেতে পড়ে রয়েছে ছেলেদের টি শার্ট ও প্যান্ট, সাথে অন্তর্বাস পর্যন্ত। মেঝেতে কিছু শ্বেত বিন্দুও পড়ে রয়েছে। নিবারণবাবুর আর কিছুই বুঝতে বাকি থাকে না মধ্যরাতে ঠিক কি ঘটেছে এখানে। কিন্তু ঘটনাটা কে ঘটিয়েছে? এতবার করে সাবধান করার পরও এই চরম সর্বনাশ কে ঘটালো এ বাড়িতে? চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন নিবারণ। বারবার বারবার বলা সত্ত্বেও আমার কথা অমান্য করেছ। এত বড় সর্বনাশ ঘটিয়ে ছাড়লে তোমরা। আলোক, সুজয়, দীপ, সবাই সবাই নিচে নেমে এসো এক্ষুনি। নিবারণবাবুর এমনভাবে চিৎকার শুনে সবাই হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে। বাবু তখন রাগে রীতিমতো কাঁপছেন। অলোক, সুজয়, তিতলি ও মেঘা সকলেই এসে উপস্থিত হয় দীপ ছাড়া। কি হয়েছে? আপনি সাত সকালে এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন? আমি তোমাদের বারবার বারবার সাবধান করা সত্ত্বেও কাল রাতে তোমাদের মধ্যে কে কে যক্ষিণীর ডাকে সাড়া দিয়েছিলে? কাল রাতে হঠাৎ করেই আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এসে লাগে। মনে হচ্ছিল আমাদের রুমে কেউ এসেছে, কিন্তু আমি তো ভয়ে চোখই খুলিনি। তিতলির কথার সাথে মেঘা, সুজয়, আলোক এরাও সহমত পোষণ করে। আমরা কেউ তো রাতে ঘরের বাইরে বেরোইনি, না কারোর ডাকে সাড়া দিয়েছি। তোমাদের সাথে আরেকটি ছেলে ছিল না? হ্যাঁ, সে কোথায়? ও তো নিচে নামেনি। হ্যাঁ সত্যিই তো, এই দীপকে তো তোর রুমে দেখলাম না। আমি তো ভাবলাম সকাল হয়ে গেছে বলে ও নিচে নেমে এসেছে। আপনি দেখেননি ওকে? আমি সকালবেলায় গঙ্গা জল ছেটাতে এসে দেখি মেঝেতে এইসব পড়ে রয়েছে। হ্যাঁ, এই পোশাক আশাকগুলো কার? কি এই ব্লু শার্টটা পরেই তো কাল রাতে দীপ আমাদের সাথে শুয়েছিল। হ্যাঁ, তার মানে কি? সবার মুখেই ভয়ের আতঙ্কের কালো ছায়া নেমে এসেছে। যক্ষিণী ওর প্রথম শিকার পেয়ে গেছে। তোমাদের বন্ধু দীপ কাল নিশ্চয়ই ওর ডাকে সাড়া দিয়েছিল। আর এখানেই ওরা যৌন ক্রিয়ায় লিপ্ত হয়, যার প্রমাণ তো তোমরা সচক্ষেই দেখতে পাচ্ছ। কিন্তু দীপ ও কোথায়? আমাদের আগে ওকে খুঁজে বার করতে হবে। কেমন আছে, কি অবস্থায় আছে ও এখন? নিবারণবাবু নিজের চোখ বন্ধ করে কোনো কিছু প্রত্যক্ষ করার চেষ্টা করলেন। কিছুক্ষণের মধ্যেই উনি নিজের চোখ খুলে বজ্রকঠিন স্বরে সবাইকে বললেন, সবাই এসো আমার সাথে এখনই। নিবারণবাবু ছুটে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। সাথে ওরা চারজন দৌড়াতে ওরা প্রত্যেকে এসে উপস্থিত হয় কালিন্দী দিঘির ধারে। ওখানে এসে ওরা বিস্ফারিত দৃষ্টিতে দেখে রক্তাক্ত ক্ষত বিক্ষত একটা দেহ, যার শরীরে মাংস খুব একটা নেই বললেই চলে। সারা দেহে পচন ধরেছে, মাছি ভনভন করছে চারিদিকে। বিশ্রী পচা গন্ধে গা গুলিয়ে ওঠে সবার। এই নারকীয় দৃশ্য দেখতে না পেরে তিতলি সেখানেও অসুস্থ হয়ে পড়ে। এটা কি হয়ে গেল তোর সাথে? কেন শুনলি না তুই আমাদের কথা? কেন? কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে আলোক, সুজয়। ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অপরদিকে তিতলিকে সামলাচ্ছে মেঘা। যক্ষিণীর হাতে মৃত্যু ঘটেছে এই ছেলের। এর গায়ে তোমরা কেউ হাত দেবে না। এর শরীর এখন বিষাক্ত হয়ে উঠেছে। কোনো সাধারণ মানুষ হাত দিলে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এরকম রাস্তার মধ্যে তো শরীরটাকে ফেলে রাখতে পারি না, কিছু তো একটা করা দরকার।
হ্যাঁ, আমি একটা ব্যবস্থা ঠিকই করব। তোমরা তোমরা এখন বাড়ি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। কিন্তু কিন্তু আপনি একাই বয়সে। চিন্তা করো না, আমি তোমাদের বন্ধুর মৃতদেহের উপযুক্ত ব্যবস্থা করে ফিরব। তোমরা এখন বাড়ি ফিরে যাও। ওরা সকলে এরপর নিবারণবাবুর কথা মতো রায়চৌধুরী বাড়িতে ফিরে যায়। এই মৃতদেহকে এখন পবিত্র গঙ্গায় বিসর্জন না করতে পারলে সম্ভব নয়। চৌধুরী বাড়িতে ফেরার পরেও সবার মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। ওরা পুজোর ছুটি কাটাবে বলে 5 বন্ধু মিলে একসাথে বাড়িতে এসেছিল, আর সেখানে কি থেকে কি হয়ে গেল এক রাতের মধ্যে। ওদের একসাথে কে আজ হারালো ওরা এখনো জানে না। আর কতজনের এইভাবে হারাতে হবে যক্ষিণীর হাতে। মৃত্যু ঘটবে আরো কতজনের। বিকেলের দিকে বাড়ি ফিরে আসেন নিবারণবাবু। কাল যক্ষিণী ওর প্রথম শিকার পেয়েছে, আর 2জন পুরুষকে হত্যা করে তাদের রক্ত পান করতে পারলেই ওর উদ্দেশ্য সফল হবে। তাই আজ রাতেও আসবেই। আমার না থাকার সুযোগে কাল রাতে ও এই বাড়িতে এসে দীপকে নিজের ছলনার জালে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল। আমি যতক্ষণ আছি ততক্ষণ ও এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। কিন্তু এর থেকে মুক্তির কি সত্যি কোনো উপায় নেই? আর কাল আপনি রাতে কোথায় ছিলেন? আপনি বাড়িতে থাকলে যদি যক্ষিণী আমাদের কোনো ক্ষতি করতে নাই পারে, তবে এই 2 দিন আপনি আমাদের সাথেই থাকুন। সেটা সম্ভব নয়। রাতে আমাকে ত্রিপুরেশ্বরী মন্দিরে সাধনায় বসতেই হবে। এর অন্যথা আমি করতে পারবো না। আপনি প্রতিদিন রাতে মন্দিরে থাকেন, কিন্তু কেন? আমাদের জীবনের থেকে আপনার সাধনা আপনার কাছে বড় হলো? তুমি আমায় ভুল বুঝছো মা। আমি রাতে সাধনায় বসি, তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। সময় এসেছে তোমাদেরকে আসল সত্যিটা জানানোর। আমরা আসল সত্যিটা জানতে চাই। আপনি বাড়ির কোনো সাধারণ কেয়ারটেকার তো নন, সেটা আমি আগেই বুঝেছি। এই বাড়ি ও যক্ষিণী সম্পর্কে এত গভীর জ্ঞান, এত তথ্য আপনি জানলেন কিভাবে? কি আপনার আসল পরিচয়? এখানে আসার পর থেকে আমাদের সাথে কিছু না কিছু ঘটেই চলেছে। আর আজ আমরা আমাদের বন্ধুকে হারালাম ওই যক্ষিণীর জন্য। আমার বাবাকে ওই যক্ষিণী শেষ করেছে। এত কিছু আপনি জানেন কিভাবে? আমাদেরকে আপনার আসল পরিচয়টা দিন, দয়া করে দিন। আমার সাথে এসো তোমরা। ওদের 4 জনকে নিয়ে নিবারণবাবু রায়চৌধুরী বাড়ির পিছনের পরিত্যক্ত মন্দিরে যান। এই সেই ত্রিপুরেশ্বরী মন্দিরের দেবী মূর্তি, কোষ্ঠী পাথরের দ্বারা নির্মিত দেবীর চতুর্ভুজা। ওনার হাতে রয়েছে ফাঁস, তীর, ধনুক ও অভয় মুদ্রা। মন্দিরের ভিতরে কেবল একটি প্রদীপ জ্বলছে। বাইরে চাঁদের আলো কিছুটা জানালা দিয়ে প্রবেশ করেছে। এই মন্দিরের মধ্যে নিবারণবাবু দেবীর সামনে হাত জোর করে প্রণাম করেন, তারপর বলতে শুরু করেন। আমার পিতা ছিলেন এই পরিবারের কুলপুরোহিত। বংশ পরম্পরায় দেবীর সেবা করাই আমাদের মূল কর্ম। আমার জন্ম হয় একজন সাধারণ মানুষ রূপেই। মহালয়ার পুণ্যতিথিতে সিংহ লগ্নে আমার জন্ম হয়। ছেলেবেলা থেকেই আমার মধ্যে কিছু অস্বাভাবিক গুণের বিকাশ ঘটতে দেখা যায়। শাস্ত্র সম্পর্কে মাত্রাতিরিক্ত জ্ঞান, ক্রোধ, এই সব কিছু আমাকে আর 5 জনের থেকে আলাদা করেই রেখেছিল। যত দিন যেতে থাকে আমি তন্ত্রচারের প্রতি আস্থাশীল হয়ে পড়ি।
দেবী ত্রিপুর সুন্দরীর আরাধনা করতে করতে নিজের মধ্যে অদ্ভুত সব লক্ষণ ফুটে উঠতে শুরু করে। ধীরে ধীরে ব্যগ্র মানবে পরিণত হই আমি। মানে আপনি মানুষ নন, আপনি বাঘ? দেবীর আশীর্বাদে আমি হয়ে উঠি ওনার সেবক। দিনের বেলায় আমি সাধারণ মানব রূপে থাকলেও রাতে আমি বাঘে পরিণত হই। ওই যক্ষিণীকে এত বছর আমি প্রতিরোধ করে রেখেছি যাতে ও গ্রামবাসীর কোনো ক্ষতি করে উঠতে না পারে, কিন্তু ওকে শেষ করার ক্ষমতা আমার মধ্যে নেই। তবে তবে ওই অশুভ শক্তিকে কে শেষ করবে? যার স্কন্ধে থাকবে চন্দ্রের ছায়া, সেই পারবে। সেই পারবে বিনাশ করতে চন্দ্রাসুরী যক্ষিণীকে। হ্যাঁ, সেই পারবে বিনাশ করতে। কি বললেন? যার কাঁধে চন্দ্রের ছায়া থাকবে সেই একমাত্র যক্ষিণীকে শেষ করতে পারবে? কিন্তু কিন্তু এমন মানুষ কি আমরা খুঁজে পাবো কিভাবে? সেই মানুষকে আজও আমি খুঁজে পাইনি, তাই যক্ষিণী ওর মরণ খেলা আজও চালিয়ে যাচ্ছে। কিন্তু আগামীকাল দুর্গাষ্টমী, ওই যক্ষিণী যদি দেবীকে অপবিত্র করে অনন্ত লোকে যাত্রার পথ উন্মুক্ত করতে পারে, তবে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। আর কাউকে আমি বাঁচাতে পারবো না। সত্যি কি কোনো উপায় নেই? না, এটাই একমাত্র উপায়। হঠাৎ সুজয় বলে ওঠে, কার কাছে দেখেছ? চন্দ্রের ছায়া, মানে চাঁদের দাগ, রাইট? এমন একটা দাগ কিন্তু আমি একজনের কাঁধেই দেখেছি, অলোকের কাঁধে। আজকে স্নান সেরে ও যখন খালি গায়ে বাথরুম থেকে বেরিয়ে আসছিল, তখন ওর ঘাড়ের নিচে ওই কাঁধের কাছে একটা দাগ দেখলাম, অনেকটা অর্ধচন্দ্রের মতো। হ্যাঁ, আমার কাঁধে একটা জন্মদাগ আছে, আমি সেটা জানি, বাট সেটা চাঁদের মতো তো জানতাম না। তুমি তোমার জামাটা একবার খোলো তো বাবা। সবাই চমকে সুজয়ের দিকে তাকায়। আলোক প্রথমে একটু ইতস্তত করলেও সবার কথায় নিজের শার্টটা খুলে ফেলে। নিবারণবাবু দেখেন ওর কাঁধের কাছে সত্যি একটা অর্ধচন্দ্রের দাগ, যেটা ওর জন্মদাগ। আনন্দের চোখে জল এসে যায় নিবারণবাবুর। দেবীর উদ্দেশ্যে বলেন, আমি পথ পেয়েছি মা, পথ পেয়েছি। ওই যক্ষিণীকে পরাজিত করার উপায় আমি পেয়ে গেছি। হ্যালো, তুমি পারবে ওই যক্ষিণীকে বিনাশ করতে। আমি কিন্তু কিভাবে? এবারে আমার তো কোনো শক্তি নেই, ওই যক্ষিণীর সাথে লড়বই বা কিভাবে আমি? আজ রাতে তুমি আমার সাথে দেবীর সাধনায় বসবে। নিশ্চয়ই কোনো না কোনো পথ মা ঠিক দেখাবেন। একটা পথ যখন পেয়েছি, তখন যক্ষিণীর বিনাশ ঘটাতে হবে। হ্যাঁ, না হলে ও সকলকে শেষ করে দেবে। আমার বাবা, তারপর আমার প্রিয় বন্ধুকে যে মেরেছে, তাকে আমি শেষ করবই। তাতে যদি আমার মৃত্যু ঘটে তাও শ্রেয়, তবে ছাড়বো না আমি ওকে। কি অশুভ কথা তুই বলছিস অলোক? আমরা ইতিমধ্যে দীপকে হারিয়েছি। দেখ, আমরা আর কাউকে হারাতে চাই না। না, কোনো মতেই না। এই লড়াই শুধু তোর একার নয়, এই লড়াই আমাদের সকলের। আমরা সকলে আছি তোর সাথে অলোক। ওই যক্ষিণীর বিনাশ আমরা করবই। মহাষ্টমীতে শেষ করবই কাম যক্ষিণী। আজকের রাতটা খুব কঠিন, তোমরা সকলেই সজাগ থাকবে। যক্ষিণী আজও আসবে কাউকে না কাউকে নিয়ে যেতে।
আলোক যেহেতু আজ সারা রাত আমার সাথে থাকবে, তাই যক্ষিণী কিছুতেই ওর ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমরা খুব সাবধানে থেকো। নিবারণ বাবুর আদেশ পাওয়ার পর মেঘা, তিতলি ও সুজয় রায়চৌধুরী বাড়িতে ফিরে যায়। আলোক থেকে যায় নিবারণ বাবুর সাথে। মধ্যরাতে আলোক স্নান করে শ্বেত শুভ্র বস্ত্র পরিধান করে নিবারণ বাবুর সাথে সাধনায় বসে রয়েছে। ধ্যানযোগে বসার পরেই আলোকের চোখের সামনে ভেসে উঠতে থাকে অতীতের বেশ কিছু দৃশ্যপট ছবির মতো করে। এক তান্ত্রিককে দেখতে পাচ্ছেও, যার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে রাজ পোশাক পরিহিত এক ব্যক্তি। দীর্ঘকায় ব্যক্তিটি সাধকের কাছ থেকে জেনে নিচ্ছে যক্ষিণীকে জাগিয়ে তোলার মাধ্যম। সাথে সেই সাধকেও জানাচ্ছে কিভাবে যক্ষিণীকে আবারও পাতাল লোকে প্রেরণের উপায়। যক্ষিণীর শক্তি যখন চরম আকার ধারণ করবে, জানবে একমাত্র তুমিই পারবে ওকে আবার পাতালে প্রেরণ করতে। তাই পৃথিবীর বুকে তুমি ওকে ডেকে আনছো নিজের উদ্দেশ্য সাধনের জন্য। তাই একমাত্র তুমি আবারও ওকে সেই পাতালে পাঠাতে পারবে। সামনের আসনে বসে রয়েছে এক দীর্ঘকায় পুরুষ, কিন্তু কে সে? কিন্তু কি সেই উপায়? খড়ের কাঠামো তৈরি করে সেটিকে তোমার কুলদেবীর সামনে মহা অষ্টমীর দিন সেই কাঠামোতে আগুন দিয়ে যক্ষিণী মুক্তি পেয়ে যাবে এই পৃথিবী থেকে। এবারে সেই ব্যক্তি মুখ তুলে তাকাতে চমকে ওঠে আলোক। এ কাকে দেখছে ও? এ যে আলোক নিজে, অর্থাৎ সেই জমিদার দেবশঙ্কর রায়চৌধুরী আর কেউ নয়, আলোক নিজেই। দেবশঙ্কর রায়চৌধুরী পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে যক্ষিণীকে বিনাশ করার উদ্দেশ্যে। পূর্বজন্মের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেই আবার ফিরে এসেছে ও। চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। মাটিতে লুটিয়ে পড়ে আলোক। অন্যদিকে রায়চৌধুরী বাড়িতে সকলে হলরুমে বসে রয়েছে। কারো চোখে আজ আর ঘুম নেই। প্রত্যেকটা মুহূর্ত এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করছে ওরা। না জানি কখন মৃত্যু যক্ষিণী রূপ নিয়ে ওদের সামনে হাজির হয়। রাত্রি তৃতীয় প্রহরে হঠাৎ করেই বাতাস তার গতি পরিবর্তন করেছে মুহুর্মুহু। বাজের শব্দ শোনা যাচ্ছে, সাথে ভেসে আসছে সেই দুপুরের ধ্বনি। যক্ষিণী আসছে আজ আবার। মেঘলা, তিতলি, সুজয় ভয়ে কাঁপছে। ওরা একে অপরকে জড়িয়ে ধরে বসে রয়েছে। দরজায় বেশ কয়েকবার করাঘাত করার পরেও যখন ভিতর থেকে কোনো শব্দ পায় না যক্ষিণী, তখন তীব্র চিৎকার করতে থাকে ও। কাঁচের জানলায় কয়েকবার সজোরে আঘাত করতেই কাঁচের জানলাটা মর্মর শব্দে ভেঙে পড়ে। আমাদের আজ মনে হয় শেষ দিন। আমরা আর বাঁচব না। ওই যক্ষিণী আমাদের তিনজনকে আজ শেষ করেই ফেলবে। না না না, এত সহজে যক্ষিণীকে আমরা জিততে দেব না। এখন একটাই উপায় আছে, মহাদেব। কালকে খণ্ডন করেন, সেই মহাদেবের শরণ নে তোরা। কি করতে চাইছিস তুই সুজয়? যক্ষিণী তো যে কোনো মুহূর্তে ঘরে ঢুকে আসবে। সুজয় মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করে। ওর দেখা দেখি তিতলি ও মেঘাও মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে। বন্ধ কর এই মন্ত্রপাঠ, বন্ধ কর। আমি সহ্য করতে পারছি না সহ্য করতে। আমি সহ্য করতে পারছি না। এই মন্ত্রপাঠ বন্ধ কর। মন্ত্র পাঠ করার সাথে সাথে যক্ষিণী চরম আর্তনাদ করতে করতে সেখান থেকে চলে যায়। তোমরা সবাই ঠিক আছো তো? কাল রাতে যক্ষিণী এসেছিল? হ্যাঁ, এসেছিল সে। সুজয়ের জন্যই কাল খুব বাঁচা বেঁচে গেছি আমরা সকলে। সুজয় আগের দিন রাতের সমস্ত ঘটনাটা এবারে খুলে বলে। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে উপযুক্ত কাজ করেছো তোমরা সকলে।
আজ সেই অন্তিম লড়াই। আমার সাথে ভেতরে এসো। আলোক তোমাদের কিছু জানাতে চায়। মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে ওরা সকলে। দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে আলোক। ওদের সবাইকে দেখে বসতে বলে। আগের দিন রাতের সমস্ত ঘটনাগুলো খুলে বলে। পূর্বজন্মে যে পাপ করেছিলাম তার প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। আজ রাতেই যক্ষিণীর মুক্তির ব্যবস্থা করব আমি। যে মুহূর্তে চন্দ্র, পৃথিবী ও কেতু এক বিশেষ সরল রেখায় উপবিষ্ট হবে, সেই মুহূর্তেই অগ্নিতে আহুতি দিতে হবে ওই কাঠামোকে। দেবী আমাদের সাথে আছেন, আমরা সফল হবই, কিন্তু তার আগে তোমার একটা কাজ আছে আলো। কি কাজ? দ্বীপের শরীরটাকে আমি সুরক্ষিত এক স্থানে সংরক্ষণ করে রেখেছি। ওকে দাহ কার্য সম্পন্ন করে অস্থি বিসর্জন করতে হবে আদি গঙ্গায়। বেশ, চলুন, আমি সব কাজ করব। জঙ্গলের ভিতরে আলোক ও বাকিদের নিয়ে যান নিবারণ বাবু, এবং সেখানেই দ্বীপের দাহ কার্য সম্পন্ন করে অস্থি একটা পিতলের ঘটিতে তুলে রাখেন উনি। বারাণসীর ঘাটে কিংবা কলকাতার আদি গঙ্গায় বিসর্জন করে দিও দ্বীপের এই অস্থি, তবেই ও মুক্তি পাবে। আমি যদি নাও থাকি, এই কাজ আমার হয়ে সম্পন্ন করবে সুজয়। সন্ধ্যায় দেবী ত্রিপুরেশ্বরীর পুজো শুরু হয়। ঘণ্টা, উলুধ্বনি, প্রদীপের আলোয় ভরে উঠেছে মন্দির প্রাঙ্গণ। দারুহারিদ্রা গাছের তলায় দেবী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছে দেবীর বহন স্বয়ং ব্যাঘ্রদেব রূপী নিবারণ ভট্টাচার্য, সাথে সাধকের বেশে আলোক। যজ্ঞের ব্যবস্থা খড়ের তৈরি একটা কাঠামো নির্মাণ করে তাতে মাটির প্রলেপ লাগাচ্ছেও। আকাশে চন্দ্রমার উজ্জ্বল আলোক রশ্মি ছেয়ে গেছে। মেঘা, তিতলি ও সুজয়কে মন্দিরের গর্ভগৃহের বাইরে বেরোতে নিষেধ করেছেন নিবারণবাবু। ওরা তাই ভিতরেই আছে, কিন্তু ওদের চোখের সামনেই ঘটছে সবটা। পুজো শুরু হওয়ার পর এক বিশেষ মুহূর্তে দারুহারিদ্রা গাছের সেই বিশেষ ফল পুষ্পরিত হয়েছে তার মনোমোহিনী সুবাসে। চারিদিক সুবাসিত হয়ে উঠেছে। নিবারণ বাবু মন্ত্রপাঠ শুরু করলেন। মন্দিরের ভিতর থেকে সুজয় পঞ্চজন্য শঙ্খ বাজাচ্ছে। মেঘা ও তিতলি প্রার্থনা করছে দেবীর কাছে। চন্দ্র ধীরে ধীরে কালো ছায়ায় ঢেকে যাচ্ছে, অর্থাৎ সেই বিশেষ সময় আগত। যক্ষিণী এবার আসবে আলোককে শেষ করে দিতে। দেবীর মূর্তি থেকে তীব্র নীলচে আলো নির্গত হচ্ছে, সাথে সাথে দারুহারিদ্রা গাছের সকল পাতা বাতাসের সংস্পর্শে এসে হলুদ বর্ণ ধারণ করছে। তা থেকেও নির্গত হচ্ছে হলুদ আলো। যক্ষিণী এসে উপস্থিত হয়েছে। তীব্র নেশাতুর গন্ধ বাতাসে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। যক্ষিণী আজ তার মনোমোহিনী রূপে নেই। সে আজ উপস্থিত হয়েছে করাল বদনী এক পিশাচিনী রূপে। যক্ষিণীকে আসতে দেখে আলোক আর সময় নষ্ট না করে মন্ত্রপাঠ করতে করতে হোমকুণ্ডে অগ্নি সংযোগ ঘটায়। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে ওই কাঠামোতে। হোমকুণ্ডের আগুন সংযোগ করলে কাঠামোটা জ্বলতে শুরু করে। আমি তোকে ছাড়বো না জমিদার। আগের জন্মে যেভাবে তোকে শেষ করেছি, এ জন্মেও তুই আমার হাতে মরবি। যক্ষিণী ওর ধারালো নখর দিয়ে আঁচড় দেয় আলোকের হাতে। তীব্র আর্তনাদ করে ওঠে আলোক। আলোকের হাতটা কেটে ঝুলছে, তাও মন্ত্রপাঠ বন্ধ করে না। আলোকের রক্ত ছিটকে পড়ে দেবমূর্তির গায়ে। তীব্র জ্যোতি উৎপন্ন হয় মূর্তির মধ্য থেকে। তোর এত বড় দুঃসাহস! আমার ভক্তের রক্তে তুই আমাকে অপবিত্র করার প্রচেষ্টা করিস? অনন্ত লোকে স্থান পাওয়ার এত লোভ তোর? নিরপরাধ ভক্তের
রক্ত ঝরাস তুই আমারই চোখের সামনে। এর ফল তোকে ভোগ করতেই হবে। নরকের আগুনে দগ্ধ হবি তুই আজীবন। না 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 না, এ হতে পারে না। আমার এতদিনের প্রচেষ্টা এইভাবে শেষ হতে পারে না। না না না। আলোক এবারে হোমকুণ্ডে মাটির তৈরি কুশপুতুলটা নিক্ষেপ করা মাত্রই যক্ষিণীর সারা শরীর আগুনে জ্বলতে শুরু করে। যক্ষিণী ধ্বংস হয়ে যাওয়ার আগের মুহূর্তে নিজের তীব্র নখর দিয়ে আলোকের কণ্ঠনালী ছিন্ন করে দিয়ে যায়। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আলোক। যক্ষিণীর দেহ পুড়ে ভস্মতে পরিণত হয়। নিবারণ বাবু ভেজা চোখে আগলে ধরে বসে থাকে আলোকের শরীরটাকে। পরের দিন সকালে মেঘা, তিতলি ও সুজয় আলোককে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে। পূর্বজন্মে আলোক যে পাপ করেছিল তার প্রায়শ্চিত্ত করে যেতে হলো ওর জীবন দিয়েই, ওর জীবন দিয়েই। আলোকের দেহটাকে শ্মশানে পুড়িয়ে অস্থি সংগ্রহ করে ওরা 3 বন্ধু বেরিয়ে আসে অভিশপ্ত চন্দ্রকেতুপুর থেকে। চিরকালের জন্য ওরা এসেছিল 5 জনে, আর আজ ফিরে যাচ্ছে ওরা মাত্র 3 জন। চন্দ্রকেতুপুরের যক্ষিণী ওদের কাছ থেকে চিরকালের মতো কেড়ে নিয়েছে ওদের 2 বন্ধুকে। চন্দ্রকেতুপুরে দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরে রয়ে যায় ব্যাঘ্র মানবরূপী নিবারণ ভট্টাচার্য।